আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বহুদিন পরে আবার একটা নতুন করে ভিডিও করার প্রয়াস। যে আসলে বিগত সময়, বিশেষ করে রমাদান, হলিডে, দেশের বাইরে থাকা, ঈদ ইত্যাদি কারণে আম, নিয়মিত ভিডিও করতে পারি। আজকে আবার একটা ভিডিও করার একটা প্রচেষ্টা। আম, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গত 18 এপ্রিল সরকার তথ্য অধিদপ্তরের মাধ্যমে একটি চিঠি ইস্যু করেছে। যে চিঠিটা আহ, যে মাধ্যমে প্রত্যেকটা টিভি চ্যানেলকে স্ক্রল করে বলতে বলা হয়েছে যে গত 2 মাসেই সরকারের উপরে জনগণের আস্থা ফিরেছে। এমন একটি সংবাদ পরিবেশনের জন্য প্রত্যেকটা টিভি চ্যানেলকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। সারপ্রাইজিংলি হচ্ছে, এ ধরনের চিঠি বিগত দিনে কখনো আমি দেখিনি। আপনারা দেখেছেন কিনা জানি না। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এটি প্রথম যে সরাসরি একটা চিঠি ইস্যু করে বিভিন্ন টিভি চ্যানেলকে স্ক্রলের মাধ্যমে সরকারের গুণগান ফিরিস্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে। হ্যাঁ, বিগত দিনে ফ্যাসিস্ট আমলে সরকার বিভিন্ন ধরনের টিভি চ্যানেলগুলো সরকারের ফিরিস্তি গুণগান এমনিতেই করতো, বাট এ ধরনের চিঠি ইস্যু করে করা হয়নি যতটা আমি জানি। অন্যদিকে এ ধরনের চিঠিগুলো ইস্যু করা হয় স্বৈরতান্ত্রিক বা একনায়কতান্ত্রিক দেশগুলোতে, যেমন কোরিয়াতে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়, আবার ইজিপ্টে এ ধরনের নির্দেশনাগুলো দেওয়া হয়, বাট বাংলাদেশে বা এই গণতান্ত্রিক দেশগুলোতে মনে হয় এটি প্রথম। এনিওয়ে, সরকার সরকার এই চিঠির মাধ্যমে বা জনগণের আস্থা সরকারের উপরে ফিরে এসেছে। তার মানে হচ্ছে সরকারের উপরে, আমরা যদি শুধু ল্যাঙ্গুয়েজটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, সেটা হচ্ছে ইতিমধ্যে সরকারের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। তার মানে সরকারের উপরে জনগণের আস্থা ছিল না, একটা বিষয়। এনিওয়ে, তারা 60টি পয়েন্টে জনগণকে বোঝাবার চেষ্টা করেছে। জনগণ হ্যাপি এবং তাদের আস্থা। এবং তাহলে এই গত 2 মাসে জনগণের জন্য সরকার কি করেছে তার যদি আমরা সফলতার একটু দেখি, তারা মেন সফলতা হচ্ছে বিভিন্ন পাইলট প্রজেক্টের মাধ্যমে কিছু ফ্যামিলি কার্ড ইস্যু করেছে, কিছু ফ্যামিলি কার্ড প্রদান করেছে, কিছু কৃষকদেরকে কার্ড দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে ইমামদের কিছু বেতন ভাতা দেওয়ার চেষ্টা করেছে। এইটা হচ্ছে মোটা দাগে এবং বড় করে হাইলাইট করে দেখানোর জন্য, এবং এটা তাদের ইস্তেহারে ছিল, পাশাপাশি তাদের একটা কমিটমেন্টও ছিল। এনিওয়ে, আসলে কি জনগণের আস্থা সরকারের উপরে এই 2 মাসে ফিরে এসেছে কিনা তা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। লেটস স্টার্ট। আমরা যে বিষয়টা দেখতে চাই, আপনারা জনগণ বিশ্বের সাথে অবলোকন করেছেন যে সরকার ইতিমধ্যে ফিল্মি স্টাইলে মব করে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিতাড়িত করেছে, এবং একজন ঋণ খেলাপিকে, স্বঘোষিত ঋণ খেলাপিকে বাংলাদেশের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন। ঠিক একইভাবে আপনারা দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়েরকে ভিসিদেরকে রাতের মধ্যে নির্দেশনায় এবং এমনকি কোনো চিঠিপত্র ছাড়াই শুধু মৌখিকভাবে বদলি করা হয়েছে। আর ক্রিকেট বোর্ডের যে ন্যাক্কারজনক ঘটনা, সেটা তো আপনার দেখলেনি। ক্রিকেট বোর্ড তো এখন বাবা মায়ের দোয়া ক্রিকেট বোর্ড হয়ে গেছে, যে আসলে বিভিন্ন ধরনের মন্ত্রী এমপিদের ছেলেপুত্রদেরকে, যাদের বিন্দু মাত্র ক্রিকেট অভিজ্ঞতা নেই, তাদেরকে দিয়ে একটা ক্রিকেট বোর্ড করা হয়েছে এবং ক্রিকেট বোর্ডকে দখল করা হয়েছে। আপনারা তারপরে আরো দেখেছেন যে বেশ কিছু টিভি চ্যানেলকে তারা কিভাবে তাদের আজ্ঞাবহ করেছে, দখল করেছে। আবার মত প্রকাশের স্বাধীনতাকে কিভাবে হরণ করা হয়েছে। ছোট্ট একটা কার্টুন শেয়ার করার কারণেও গ্রেফতার হতে হয়েছে। সরকারের সমালোচনা করলেই, ফেসবুক স্ট্যাটাস দিলেই তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। অন্যদিকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সরকার ইতিমধ্যে 41,000 কোটি টাকা ঋণ করেছে। আবার পাশাপাশি IMF এর যে বরাদ্দকৃত ঋণের যে কিস্তি, সেটা আনতে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো রয়েছেই, বিশেষ করে চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চলমান রয়েছে তা কন্ট্রোল করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। পাশাপাশি সরকারের দলীয় নেতা কর্মীদের মাধ্যমে খুন, ধর্ষণ, চাঁদাবাজি তো অব্যাহত আছেই। এই 2 মাস কিন্তু চলতেই আছে। চাঁদাবাজিকে কন্ট্রোল করতে তো চরমভাবে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে
তেল নিয়ে যে গভর্নমেন্টের সরকারের যে তেল মন্ত্রীর যে তেলেসমাতি জনগণ বিশ্বের সাথে তা দেখেছে, যেখানে পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার এবং মানুষ তেলের জন্য দীর্ঘ লাইন দিচ্ছে এবং যানবাহন মাইলকে মাইল লাইন দিচ্ছে, অন্যদিকে সরকার বলতেছে তেলের কোনো অভাব নেই এবং তেল পর্যাপ্ত মজুদ রয়েছে। আসলে কোনটা যে সত্য জনগণ তা বিশ্বের সাথে অবলোকন করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি হয়েছে, আর চরম অবনতি কেন হবে না? যিনি আইনমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের দায়িত্ব পালন না করে বরং প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে সংসদে এবং সংসদের বাহিরে যে হারে কথা বলতেছে, মনে হচ্ছে তিনি যেন একটা ডিফেক্টো প্রধানমন্ত্রী। এটা জনগণ কিন্তু খুব বিস্ময়ের সাথে দেখতেছেন। আবার পাশাপাশি আরেকটা বিষয় যেটা হচ্ছে, বিগত সরকারের আমলে নিয়োগকৃত যে ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাগুলো রয়েছে, তাদের দৌরাত্ম্য এবং তাদের আর্থিক অব্যবস্থাপনা দূর করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। ভারত তো সুনীতি, তো এটা বলাই বাহুল্য যে ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যিনি ইতিমধ্যে ভারত সফর করেছেন এবং তিনি এই কথাও বলে এসেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বপ্রথম তার বিদেশ সফর ভারত দিয়ে শুরু করবে। মানে আপনি ভারত তোষণ নীতি যেটা বলে, সবচেয়ে যেই বিষয়টা সেটা হচ্ছে যে সংবিধানের দোহাই দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে 20টি অধ্যাদেশ, যেগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, যেমন মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, স্বাধীন বিচার বিভাগের অধ্যাদেশ, তারপর হচ্ছে গুম প্রতিরোধ কমিশনের সংক্রান্ত অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের যে অধ্যাদেশ, এই ধরনের এই অধ্যাদেশগুলো 13টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে তারা একেবারে বাতিল করে দিয়েছে, যা আগামী দিনের নব্য ফ্যাসিস্ট তৈরি করার জন্য যথেষ্ট হবে। কেননা এই যে বিচার মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, গুম প্রতিরোধ দমন কমিশনের যে অধ্যাদেশগুলো ছিল, এটা ছিল এগুলো আগামী দিনে যাতে বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র যাতে কায়েম না হয়, যাতে কোনো নব্য ফ্যাসিস্টদের আগমন না ঘটে, তার জন্য একটা রক্ষা কবচ ছিল। কিন্তু জনগণের মতামতকে তোয়াক্কা করে গভর্নমেন্টে এই অধ্যাদেশগুলোকে বাতিল করেছে। সবচেয়ে আরো যেটা উদ্বেগের বিষয় সেটা হচ্ছে জুলাই বিপ্লবের সাথে গভর্নমেন্ট যে হারে গাদ্দারি করছে এবং গণভোটের ফলাফলকে উপেক্ষা করে জুলাই সনদ এবং গণভোটের কার্যকারিতা নিয়ে যে ধরনের হাসি ঠাট্টা বিদ্রুপ, এবং জনগণ কিন্তু এটা তা স্বাভাবিকভাবে দেখছে না। এ থেকে প্রতীয়মান হয় যে সামনে নতুন আর একটা ফ্যাসিস্ট সরকার হয়তোবা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে পরিত্রাণের উপায় কি? সরকার তাদের এই যে ব্যর্থতাগুলো রয়েছে, এই ব্যর্থতাগুলো ঢাকার জন্য 18 তারিখে একটি চিঠি ইস্যু করে তাদের গুটি কয়েক সফলতা, এটা সফলতা নয়, কেবলমাত্র তাদের পাইলট প্রজেক্ট যেটা রয়েছে, এই পাইলট প্রজেক্টকে টিভি স্ক্রিনে, টিভি চ্যানেলে স্ক্রল করে দেখানোর জন্য নির্দেশনা দিয়েছে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, সরকারের ব্যর্থতাকে ঢাকার জন্যই মূলত জনগণের উপরে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, এভাবেই যে সরকারের উপরে জনগণের আস্থায় ফিরেছে। কিন্তু আমরা উপরোক্ত বিশ্লেষণের মাধ্যমে এই সিদ্ধান্তে প্রতীয়মান হতে পারি, এই সিদ্ধান্ত নিতে পারি, বা জনগণের সিদ্ধান্ত নিতে পারে যে সরকার গত 2 মাসে চরমভাবে ব্যর্থ হয়েছে। মানুষের, জনগণের জানমাল নিরাপত্তা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে চরম বিপর্যয় ঘটেছে, এটার দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। আসলে সরকার এখানে মোটেও সরকারের উপরে জনগণের আস্থা ফেরেনি, বরং সরকারের উপরে জনগণের ক্ষোভ উষ্মা বহিঃপ্রকাশ করছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, কথা হবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।